শুরুতেই বলে রাখি, ভূত নাইট শোটি আপনাদের সাথে ঘটে যাওয়া অলৌকিক সব সত্য ঘটনা নিয়ে সাজানো হয়ে থাকে। আপনি চাইলে আপনার সাথে কিংবা আপনার পরিবারের সাথে ঘটে যাওয়া অলৌকিক সব ঘটনাগুলো আমাদেরকে লিখে বা ভয়েস রেকর্ড করে আমাদেরকে মেল করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস bhut964@gmail.com। আমি আবারও বলছি, bhut964@gmail.com। একই সাথে ঘটনা পাঠাতে পারছেন ফেসবুক ইনবক্সের মাধ্যমে। আমাদের ফেসবুক পেজ www.facebook.com/bhutnight BHUTNIGHT, অথবা সিম্পলি সার্চ করবেন ভূত নাইট লিখে। আবার বলছি, BHUT স্পেস দিয়ে ANIGHT লিখে। স্টুডিওতে এসে সরাসরি যারা ঘটনা শেয়ার করতে ইচ্ছুক তারা মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করবেন SFM, এরপর স্পেস দিয়ে আপনার নাম, আপনার লোকেশন এবং আপনার মোবাইল নাম্বারটা লিখে পাঠিয়ে দিবেন 26969 নম্বরে। ভূত নাইট টিম আপনাদের সাথে যোগাযোগ করবে এবং স্টুডিওতে এসে ঘটনা শেয়ার করার সুযোগ করে দিবে। আবারও বলছি, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করবেন SFM, এরপর স্পেস দিয়ে আপনার নাম, লোকেশন এবং মোবাইল নাম্বারটা লিখে পাঠিয়ে দেবেন 26969 নম্বরে। ভূত নাইট শোটি নিয়ে প্রতি শুক্রবার রাত 12টায় আমি হাজির হই আপনাদেরই পাঠানো নতুন নতুন ভৌতিক গল্প নিয়ে। ভূত নাইট শুনছেন 96.4 স্পাইস FM এ এবং সেই সাথে অডিও স্ট্রিমিং শুনতে পাচ্ছেন স্পাইস FM এর ভেরিফাইড ফেসবুক পেজে। এই মুহূর্তে যারা অডিও স্ট্রিমিংটি শুনছেন, যদি শোটি ভালো লেগে থাকে অনুরোধ রইল শেয়ার করার। আর কথা না বাড়িয়ে চলে যায় আজকের পর্বের প্রথম ঘটনায়। আসসালামু আলাইকুম ভাই, আশা করি ভালো আছেন। আমি শাহরুল ইসলাম, ঢাকা সাভার থেকে বলছি। আমার সাথে বাসায় আমার হোস্টেলে ঘটনা হয়েছে, তো ঘটনায় চলে যায়। প্রথম ঘটনা আমার বাসায়। আমার ঘরের বিবরণ আগে দিয়ে নেই। আগে আমাদের বাড়িটি উপরে টিন শেড আর নিচে ইটের দেয়াল ছিল। তো আমি যখন ক্লাস 5-এ পড়ি তখন এই ঘটনা ঘটে। আমাদের বাসায় যেহেতু টিনের, তো তার উপরে হাঁটলে তা টের পাওয়া যায়। তো আমি যে রুমে থাকতাম সেই রুম থেকে সমস্যা শুরু। প্রতিদিন ঠিক রাত 12টার দিকে উপর থেকে হাঁটার শব্দ পেতাম। তো তখন আমার সাথে আমিও আমার এক মামা এক রুমে থাকতাম। তো আমাদের দুজনেরই ঘুমাতে ঘুমাতে প্রায় প্রতিদিনই রাত 12টার উপর বেজে যেত। কিন্তু প্রায় প্রতিদিনই আমরা এর শব্দটা শুনতে পেতাম এবং এটা বেশ স্পষ্ট ছিল, যেন কেউ উপর দিয়ে হেঁটে গেছে। এটা কোনো প্রাণীর শব্দ নয়, মানুষ ধরনের কেউ হবে। সোজা বরাবর টিনের উপর দিয়ে হেঁটে চলে যেত। খুব একটা নজর দিতাম না। আমার মামা যিনি ছিলেন, তিনি ছিলেন একজন মাদ্রাসার ছাত্র। তিনি বিষয়টা যে প্রতিদিন হতো অল্প কিছুটা আন্দাজ করতে পেরেছিলেন। তিনি আমাকে বিষয়টা খুলে বলেননি। তো একদিন খুব ভোরবেলা নামাজ পড়তে যাওয়ার সময় আমার দাদু রাস্তার উপরে ওঠার জন্য আরেকটি রাস্তা দিয়ে যেতে হয়, তা প্রায় 100 মিটার বা তার কম হবে। তা দাদু দেখতে পেলেন আমাদের ছাদ থেকে কিছু একটা সোজা বরাবর হাওয়ায় ভেসে বাগানে ঢুকে পড়ছে। কিন্তু তিনি যেহেতু আল্লাহওয়ালা লোক ছিলেন, তাই তেমন একটা ভয় পাননি। কিন্তু সেটা তিনি আমাদেরকে বলেন এবং তখনই আমার মামা বলে ওঠে, প্রতিদিনই আমাদের ছাদের উপরে হাঁটার শব্দ পায়, একদম আমাদের রুম সোজা বরাবর। কিন্তু সবচেয়ে বড় আশ্চর্যের কথা হচ্ছে, এই শব্দ শুধু আমরা দুজনে শুনতে পারতাম। তো এভাবেই কাটছিল দিন। হঠাৎ করে কি জানি হলো, মামা এরকম আর থাকবেন না বলে চলে যায় আমাদের বাসা থেকে। তারপর আমিও সেই রুমের একা আর কখনো ছিলাম না। এখন সেই রুমটি খালিই থাকে। তবে এটাই ছিল আমার প্রথম ঘটনা। জানি লেখাতে অনেক ভুল ছিল, তো আপনি একটু সেগুলো ভালো করে সবাইকে বুঝিয়ে বলবেন। ভুল হলে ক্ষমা করে দেবেন। দ্বিতীয় ঘটনাটি আমি খুব শীঘ্রই আপনাদেরকে পাঠাবো। সেটা আরো ভয়ানক। আশা করি প্রথম ঘটনাটি পড়ে শোনাবেন, তাহলে দ্বিতীয় ঘটনাটি লিখতে উৎসাহ পাব।
এই ঘটনাটি পাঠিয়েছেন ঢাকার সাভার থেকে মোহাম্মদ সাহারুল ইসলাম। ধন্যবাদ আপনাকে আপনার ঘটনা পাঠানোর জন্য। প্রিয় শ্রোতা, আপনারাও চাইলে এই বন্ধুটির মতো আমাদের কাছে আপনার ভৌতিক অভিজ্ঞতা শেয়ার করতে পারেন ইমেইলে অথবা ফেসবুক ইনবক্সের মাধ্যমে। আমাদের ইমেল অ্যাড্রেস bhut964@gmail.com। আমি আবারও বলছি bhut964@gmail.com। আপনি ঘটনাটি লিখে অথবা ভয়েস রেকর্ড করে পাঠাতে পারবেন। আমাদের ফেসবুক পেজের অ্যাড্রেসটি হচ্ছে www.facebook.com/bhutnight BHUTNIGHT, অথবা সিম্পলি সার্চ করবেন ভূত নাইট লিখে। আবার বলছি BHUT স্পেস দিয়ে NIGHT লিখে। এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমাদের অনেক বন্ধুকে কমেন্টসের মাধ্যমে ফেসবুক লাইভে যুক্ত আছেন। আশা করছি লাইভটি শেয়ার করে দিবেন যাতে আরও অধিক সংখ্যক বন্ধুদের কাছে পৌঁছে যায়। দেখতে পাচ্ছি আমাদের সাথে যুক্ত আছেন শাওন, লিখেছেন গল্পগুলি শুনে খুব ভয় লাগছে, আপনাদের অনুষ্ঠানটি খুব ভালো লাগে। ধন্যবাদ বন্ধু। SMS-ও যুক্ত আছেন অনেক বন্ধু, তারা স্টুডিওতে এসে সরাসরি অভিজ্ঞতা শেয়ার করতে চেয়েছেন। ধন্যবাদ আপনাদেরকে SMS করার জন্য, আমাদের সাথে থাকার জন্য। চলে যাচ্ছি পরের গল্পে। ভূত নাইট। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইয়া নিশ্চয়ই ভালো আছেন বরাবরের মতো। আমি মোহাম্মদ সাকিব আল হাসান আকন্দ, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা থেকে বলছি। কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় চলে যায়। ঘটনাটি আমার সঙ্গে ঘটে। দিনটি ছিল চৈত্র মাস, ইংরেজি এপ্রিল মাসের মাঝামাঝি 2018 সাল। ঘটনাটি আমার দাদাবাড়ি কিশোরগঞ্জ জেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নে। আমি তখন বাড়িতে গিয়েছিলাম বেড়াতে। সেদিন রাতের কথা। রাতের বেলা সাধারণত গ্রামাঞ্চলে গরমের সময় বিদ্যুৎ থাকে না, বেশিরভাগ সময়ই। শহরে থাকার কারণে অতটা গরম সহ্য হতো না আমার। তো সেদিনও রাত 10টার দিকে বিদ্যুৎ চলে যায়। বাধ্য হয়ে ঘর থেকে বের হয়ে বারান্দায় গিয়ে বসি। বারান্দার পাশে ছিল কামিনী ফুলের গাছ। গাছে কামিনী ফুল ফুটেছে, তার ঘ্রাণে সারা বাড়ি মম করছে। সাথে ফোন ছিল, তাই ইন্টারনেট অন করে ফেসবুকে ঢুকবো। দেখি নেট স্লো, তো একটু ঢুকে বের হলাম নেটের জন্য। ঠিক 5-10 মিনিট পর দেখি ওই কামিনী গাছ থেকে ঝমঝম শব্দ শোনা যাচ্ছে, যেন কেউ গাছে উঠলে যেমন শব্দ হয়। তারপর দেখলাম সাদা রঙের একটা বিড়াল। তো ওটাকে পাত্তা দিলাম না, আমার মতো আমি দাঁড়িয়ে আছি। বারবার আমার চোখ যাচ্ছিল কামিনী ফুল গাছের দিকে। হঠাৎ লক্ষ্য করলাম সাদা কোনো একটা অবয়ব হঠাৎ শূন্যে ভাসছে। এটা দেখে আমি এক নজরে তাকিয়েই আছি। আমার হাতে বিদেশি একটা টর্চ লাইট ছিল। সাহস করে সেটা জ্বালিয়ে ধরলাম গাছের ওপর। তখন যেটা দেখলাম সেটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি দেখলাম সাদা শাড়ি পরিহিত এক নারী গাছের উপর বসে আছে। সে আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। তখনও আমি টর্চ লাইটটি ধরে আছি। কমপক্ষে 1.5 মিনিট ধরে সেখানে থ হয়ে দাঁড়িয়ে আছি। তখন দেখলাম সেই অবয়ব বা সেই সাদা শাড়ি পরিহিত নারীটি আকাশের দিকে উড়ে গেল। সেটা দেখা মাত্রই এক দৌড়ে ঘরের ভিতরে চলে গেলাম। তখন ঘরে দাদি ছিল। দাদি বলল, সাকিব কি হয়েছে, হাঁপাচ্ছ কেন? তখন আমি কিছু বলতে যাব, কিন্তু কোনো কথা বলতে পারছি না। মনে হলো বাক শক্তি হারিয়ে ফেলেছি। প্রায় 10-15 মিনিট পর কথা বলতে পারলাম। তখন সম্পূর্ণ ঘটনা দাদিকে বললাম। দাদি বলল, এই গাছটিতে সমস্যা আছে, প্রায় পড়ি আসে নাকি।
এটা শুনে আমি বললাম, যেটা আমি দেখেছি সেটা কখনোই পরী হতে পারে না। পরদিন মসজিদের খতিব সাহেবের কাছে গেলাম। সম্পর্কে উনি আমার কাকা হন। বিস্তারিত বললাম ওনাকে। উনি বললেন, এটা ছিল কুফরি কালাম করা জিন, যা তোমার জন্য অত্যন্ত বিপজ্জনক। আল্লাহর রহমতে তুমি রক্ষা পেয়েছ। তারপর উনি আরেকজন হুজুরকে ডাকলেন। উনি আবার জিন বা ওসব জিনিস নিয়ে খুব অভিজ্ঞ। ওনাকেও বিস্তারিত সব জানালাম। উনি একটা তাবিজ দিলেন, বললেন, এটা ঘরের বারান্দায় ঝুলিয়ে রেখো। তারপর সেটাই করলাম। পরবর্তীতে আল্লাহ পাকের রহমতে কোনো রকমের কোনো সমস্যা হয়নি। এরাই ছিল আমার জীবনে জিনের মুখোমুখি হওয়া। ধন্যবাদ সবাই। ধন্যবাদ ভাইয়া। ভালো লাগলে অবশ্যই পড়ে শোনাবেন। এই ঘটনাটি পাঠিয়েছেন ঢাকা শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে মোহাম্মদ সাকিব আল হাসান আকন্দ। ধন্যবাদ আপনাকে আপনার ভৌতিক অভিজ্ঞতা ঘটনা পাঠানোর জন্য। প্রিয় শ্রোতা বন্ধু, আপনারাও চাইলে এই বন্ধুটির মতো আমাদের কাছে আপনার ভৌতিক অভিজ্ঞতা শেয়ার করতে পারেন ইমেইলে অথবা ফেসবুক ইনবক্সের মাধ্যমে। আমাদের ইমেল অ্যাড্রেস bhut964@gmail.com। আমি আবারও বলছি, bhut964@gmail.com। আপনি ঘটনাটি লিখে অথবা ভয়েস রেকর্ড করে পাঠাতে পারবেন। আমাদের ফেসবুক পেজের অ্যাড্রেসটি হচ্ছে www.facebook.com/bhutnight BHUTNIGHT, অথবা সিম্পলি সার্চ করবেন ভূত নাইট লিখে। আবার বলছি, BHUT স্পেস দিয়ে NIGHT লিখে। এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমাদের অনেক বন্ধুকেই কমেন্টসের মাধ্যমে ফেসবুক লাইভে যুক্ত আছেন। আশা করছি লাইভটি শেয়ার করে দেবেন যাতে আরও অধিক সংখ্যক বন্ধুদের কাছে পৌঁছে যায়। আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন শ্রাবণ। লিখেছেন, আপনাদের স্টুডিওতে এসে আমার ঘটনা শেয়ার করতে চাই, এর জন্য আমাকে কি করতে হবে? এর জন্য আপনাকে আপনার মুঠোফোনের রাইট মেসেজ অপশনে গিয়ে SFM লিখে স্পেস দিয়ে আপনার নাম, আপনার লোকেশন, তারপর আপনার মোবাইল নাম্বারটা লিখে পাঠিয়ে দেবেন 26969 নম্বরে। আমাদের ভূত নাইট টিম আপনার সাথে যোগাযোগ করবে। SMS-ও যুক্ত আছেন আরও অনেক বন্ধু। তারা স্টুডিওতে এসে সরাসরি অভিজ্ঞতা শেয়ার করতে চেয়েছেন। ধন্যবাদ আপনাদেরকে SMS করার জন্য, আমাদের সাথে থাকার জন্য। চলে যাচ্ছি পরের গল্পে। ভূত নাইট। আসসালামু আলাইকুম ভাইয়া। আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আহমেদ শিপুর, নোয়াখালী থেকে। সর্বপ্রথম যে ঘটনাটি শেয়ার করব তা হচ্ছে আমাদের এলাকার একটা মেয়েকে নিয়ে। আমি আগে বলে রাখি, আমাদের মসজিদ বাড়ি। গ্রামে মসজিদে সকালবেলা ছোট ছোট বাচ্চাদের কোরআন পড়ানো হয়, আমরা বলি মক্তবে পড়া। তো আমাদের এলাকার একটা মেয়ে প্রতিদিনের ন্যায় মক্তবে পড়তে আসে। আমাদের এলাকায় একটা পুরাতন বাড়ি আছে। ওই বাড়ির চারিদিকে শুধু বাগান আর বাগান। তো ওই মেয়েটি পড়া শেষ করে যাওয়ার সময় বাগানে একটা জলপাই গাছ রয়েছে। মেয়েটি সেই জলপাই গাছে উঠে জলপাই পাড়ার জন্য। জলপাই ঠিকই পারে, কিন্তু বাড়ি নিয়ে যেতে পারেনি, গাছ থেকে পড়ে যায়। তবে মেয়েটির কিছুই হয় না, মানে কোনো কাঁটা ছেঁড়া বা ভাঙা এসব কিছু না।
খুবই অবাক হওয়ার মতো বিষয়টা ছিল। সবচেয়ে ভয়ের বিষয়, মেয়েটি যে জলপাইগুলো পেরেছিল সে মাটিতে পড়ার পর জলপাইগুলো আর খুঁজে পায় নাই। এরপর থেকে প্রায় সময় দুপুরবেলা অথবা রাত্রেবেলা মেয়েটি যদি একা ঘুমাতো, মেয়েটিকে তুলে এনে সেই জলপাই গাছের উপর শুইয়ে রেখে দিত কে বা কারা। এটা অনেকদিন ধরেই হচ্ছে। অনেক হুজুর দেখেছে, প্রথম দিকে কোনো কাজ হয়নি, কিন্তু এখন মেয়েটি ভালো আছে। তবে এখনো মাঝে মাঝে ওই জিনিসটা মেয়েটিকে জ্বালাতন করে। এবার আসি দ্বিতীয় ঘটনায়। এই ঘটনাটি আমার নিজের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। এই ঘটনাটি ঘটেছে একই জায়গায়, আমাদের এলাকার সেই পুরাতন বাড়ির সামনে। এবং এই ঘটনাটি ঘটে আমাদের মসজিদের ইমাম, মানে আমার চাচাতো ভাই এবং আমার সাথে। তো আগেই বলেছি, আমাদের মসজিদ বাড়ি। তো এই পুরাতন বাড়িটির কারণে রাস্তায় বাতি লাগানো হয়। আমরা বলতাম ল্যাম্প পোস্ট, যাতে মানুষের মসজিদে যেতে সমস্যা না হয়। তো একদিন সন্ধ্যায় আমাদের মসজিদের ইমাম সাহেব মাগরিবের নামাজ শেষ করে যাওয়ার সময় দেখে লাইটটি বন্ধ হয়ে আছে। তো ইমাম সাহেব বাতিটি নিচে গিয়ে অনেক খোঁজাখুঁজি করার পর দেখতে পায় লাইটটির লাইন কাটা। ইমাম সাহেব লাইনটি ঠিক করে পুনরায় লাইট জ্বলে ওঠে। এর 1 ঘন্টা পর আমি ওই রাস্তা হয়ে দোকানে যাচ্ছিলাম। আমি দেখি লাইটটি বন্ধ হয়ে আছে। তারপর আমিও খুঁজে দেখি লাইন ছেঁড়া। তারপর আমি লাইন ঠিক করে লাগিয়ে দিই। লাইট আবারও জ্বলে ওঠে। আমি চলে যাই। এরপর ইমাম সাহেব আবার আসেন এশার নামাজের সময় হলে। ঠিক আগের মতো করে ইমাম সাহেব দেখেন লাইটটি বন্ধ হয়ে আছে, তার ছেঁড়া। তিনি আবারও জোড়া লাগিয়ে দেন, লাইটটি আবারও জ্বলে ওঠে। ইমাম সাহেব এশার নামাজ পড়াতে যান। নামাজ শেষে বাসায় যাওয়ার পথে আবারও দেখেন ওই লাইটটি বন্ধ হয়ে আছে। ইমাম সাহেব বিষয়টি বুঝতে পেরে তিনি লাইন আর ঠিক করেন নাই। তারপর আমার চাচাতো ভাই রাত 12টার দিকে দেখে লাইট আবার বন্ধ। তাই সে দেখতে যায়, দেখে সেই তারটি আগের মতো খোলা। সে লাগিয়ে দেয়, লাইট আবার জ্বলে ওঠে। তারপর ফজরের নামাজের সময় আসার পথে সে আবারও লাইট বন্ধ দেখতে পেয়ে বিষয়টি ইমাম সাহেবকে জানায়। পরে ইমাম সাহেবও বললেন একই ঘটনা ওনার সাথেও ঘটেছে। এবং আমি শুনে আমিও বলেছি আমার সাথেও হয়েছে। তারপর ইমাম সাহেব বললেন লাইটটি ওই জায়গা থেকে সরিয়ে ফেলতে হবে। ইমাম সাহেবের কথা মতো সরিয়ে 100 হাত পিছনে আমি লাগিয়ে দিয়েছিলাম। এখন ঠিক হয়ে গেছে, কোনো সমস্যা নাই। ধন্যবাদ ভাইয়া। ভালো লাগলে আমার ঘটনাটি শেয়ার করবেন। পুরো ঘটনাটি সত্য। এই ঘটনাটি পাঠিয়েছেন নোয়াখালী থেকে আহমেদ শিপন। ধন্যবাদ আপনাকে আপনার ভৌতিক অভিজ্ঞতা এবং ঘটনা পাঠানোর জন্য। প্রিয় শ্রোতা, আপনারাও চাইলে এই বন্ধুটির মতো আমাদের কাছে আপনার ভৌতিক অভিজ্ঞতা শেয়ার করতে পারেন ইমেইলে অথবা ফেসবুক ইনবক্সের মাধ্যমে। আমাদের ইমেল অ্যাড্রেস bhut964@gmail.com। আমি আবারও বলছি bhut964@gmail.com। আপনি ঘটনাটি লিখে অথবা ভয়েস রেকর্ড করে পাঠাতে পারবেন। আমাদের ফেসবুক পেজের অ্যাড্রেসটি হচ্ছে www.facebook.com/bhuthnight BHUTNIGHT, অথবা সিম্পলি সার্চ করবেন ভূত নাইট লিখে। আবার বলছি BHUT স্পেস দিয়ে NIGHT লিখে। এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমাদের অনেক বন্ধুকেই কমেন্টসের মাধ্যমে ফেসবুক লাইভে যুক্ত আছেন। আশা করছি লাইভটি আপনাদের ভালো লাগছে এবং সেই সাথে অনুরোধ রইল শেয়ার করে দিবেন যাতে আরও অধিক সংখ্যক বন্ধুদের কাছে পৌঁছে যায়। এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমাদের সাথে যুক্ত আছেন মহিন,
ঢাকার মিরপুর থেকে লিখেছেন, শুক্রবার রাত 12টা মানেই ভূত নাইট। অপেক্ষায় থাকি কখন ভূত নাইট শুরু হবে। আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা। ধন্যবাদ বন্ধু। আরও যুক্ত আছেন চট্টগ্রাম থেকে জাভেদ। জাভেদ লিখেছেন, আপনাদের গল্পগুলো শুনে খুব ভয় লাগে, আবার ভালোও লাগে। SMS-ও যুক্ত আছেন অনেক বন্ধু, তারা স্টুডিওতে এসে সরাসরি অভিজ্ঞতা শেয়ার করতে চেয়েছেন। ধন্যবাদ আপনাদেরকে SMS করার জন্য, আমাদের সাথে থাকার জন্য। চলে যাচ্ছি পরের গল্পে। ভূত নাইট। আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। আমার বাড়ি টাঙ্গাইল জেলার ধনবাড়ি এলাকায়। আমার নাম মিল্টন। তো ভাইয়া, যাই হোক, আমি আমার ঘটনা শেয়ার করছি, ভালো লাগলে পড়ে শোনাবেন। ঘটনাটা 2015 সালের। আমি আর আমার একজন ওস্তাদ, আমরা একসাথে ওয়েল্ডিংয়ের কাজ করতাম টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে। তো আমরা যে বিল্ডিংটায় থাকতাম, বিল্ডিংটা ছিল 5 তলা। তো নতুন সাইট, নতুন বিল্ডিং, সমস্ত কাজকর্ম শেষ, শুধু গ্রিলের দরজা জানালার কাজ বাকি ছিল। তাই আমরাই শুধু থাকতাম। আর আমাদের বিল্ডিংয়ের মুখোমুখি 10-12 হাত দূরে লাশ কাটা ঘর। আসলে আমার ওস্তাদ সবসময় বিল্ডিংয়ে থাকতো না, রাতে বাসায় চলে যেত। পুরো বিল্ডিংয়ে আমি একাই থাকতাম। তো রাতে যখন আমি ওয়াশরুমে যাওয়ার জন্য বের হতাম, আমার মনে হতো ওই লাশ কাটা ঘরের ছাদে কোনো একজন মহিলা এক কর্নারে বসে বসে ওপরের দিকে তাকিয়ে আছে। তো এরকম বেশ কিছুদিন হলো। আমি প্রথমে এতটা মাথা ঘামাইনি। তার কিছুদিন পর থেকে আমার কাছে মনে হতো যে আমাদের উপরে কেউ একজন হাঁটছে। আমি থাকতাম 2 তলায়, আমার ওপরে 3 তলা। আরেকদিন গভীর রাতে আমার কাছে মনে হলো ওপর তলায় কোনো ভারী কিছু এ মাথা থেকে ও মাথায় কেউ ফ্লোরে ঠেলছে। খুব শব্দ হলো। তো আমি তো সত্যি খুব ভয় পাচ্ছিলাম। এরকম একটা অবস্থা, কি যে করি। যাই হোক, কিছুক্ষণ পর দেখি আজানের শব্দ। তখন ধীরে ধীরে শব্দটা কেটে গেল। তারপর দিন সকালে ওস্তাদকে ফোন দিয়ে সবকিছু খুলে বললাম। ওস্তাদ বললেন, আমি তো কাল তোমাকে না জানিয়ে চট্টগ্রাম চলে এসেছি। আর তাছাড়া আমি তোমাকে ফোন দিতাম একটা হেল্প নেওয়ার জন্য। তো ওস্তাদ এই কথাগুলো শুনে উড়িয়ে দিল। বলল, দেখো, এগুলো কিছু না, এগুলো নাকি আমার মনের ভুল। আমি তৎক্ষণাৎ গ্রামে ফোন দিয়ে এক ছোট ভাইকে নিয়ে আনলাম আমার সাথে কাজ করার জন্য। ও আসলো দুপুরের একটু পর পর। তো আমরা সারাদিন কাজ করেছি। তারপর গোসল করে হোটেলে গিয়ে খেয়ে আসি। এরপর বাহিরে বসে একটু দুজনে আড্ডা দেই। বারান্দায় বসে থাকতে থাকতে দেখি একজন বৃদ্ধ লোক সাদা পাঞ্জাবি আর টুপি পরে ওই লাশ কাটা ঘরের সামনে দিয়ে আমাদের দিকে এগিয়ে আসছে। তো আমি মনে মনে করলাম, হয়তো হাসপাতালের কেউ পানির জন্য আসছে। আসলে আমাদের বিল্ডিংয়ের সামনে একটা টিউবওয়েল ছিল। প্রায় লোকেরাই এদিকে বেশি আসতো পানি নেওয়ার জন্য। এতটা গুরুত্ব দিলাম না। পরে দেখি লোকটা আমাদের বিল্ডিংয়ের বারান্দার সামনে এসে এক নাগারে আমাদের দুজনের দিকে তাকিয়ে আছে। তাকে আমি জিজ্ঞেস করলাম, আঙ্কেল, কিছু কি বলবেন? উনি কোনো কথা বলছেন না। ওনাকে প্রশ্ন করলাম, তিনি কোনো উত্তর দিলেন না। কিছুক্ষণ পর উনি শুধু বললেন, তোমরা এখানে বসে থাকলে আমাদের সমস্যা হয়, আর তোমরা কখনোই আর এত রাত করে এখানে বসবে না। এ কথাটি বলে উনি চলে গেলেন। তবে তাকে খুব ডাকলাম, কিন্তু পিছনে একবারও তাকালো না। ঠিক ওই লাশ কাটা ঘরের সামনে গিয়ে পিছনে ফিরে একটা হাসি দিয়ে একটু সামনে গিয়ে ঘুরেই উধাও। কেমন যেন মনে হলো বাতাসের সাথে মিলিয়ে গেল। তো তারপর থেকে আমরা আর ওই বিল্ডিংয়ে রাতে থাকিনি। যতদিন কাজ করেছি সেই বিল্ডিংয়ের বাইরে থেকে যাওয়া আসা করে কাজ করেছি। ভালো লাগলে অবশ্যই পড়ে শোনাবেন। আমি এখন অ্যাম্বুলেন্স চালাই। আমার সাথে ঘটে যাওয়া কিছু ঘটনা ও আমার সহকর্মীদের সাথে ঘটে যাওয়া কিছু ঘটনা আমার কাছে আছে। যদি কখনো সুযোগ হয় আপনাদের সাথে তা শেয়ার করব। ধন্যবাদ।
ঘটনাটি পাঠিয়েছেন টাঙ্গাইলে ধনবাড়ি এলাকা থেকে মিল্টন। ধন্যবাদ আপনাকে আপনার ভৌতিক অভিজ্ঞতা ঘটনা পাঠানোর জন্য। প্রিয় শ্রোতা, আপনারাও চাইলে এই বন্ধুটির মতো আমাদের কাছে আপনার ভৌতিক অভিজ্ঞতা শেয়ার করতে পারেন ইমেইলে অথবা ফেসবুক ইনবক্সের মাধ্যমে। আমাদের ইমেল অ্যাড্রেস bhut964@gmail.com। আমি আবারও বলছি bhut964@gmail.com। আপনি ঘটনাটি লিখে অথবা ভয়েস রেকর্ড করে পাঠাতে পারবেন। আমাদের ফেসবুক পেজের অ্যাড্রেসটি হচ্ছে www.facebook.com/bhutnight BHUTNIGHT, অথবা সিম্পলি সার্চ করবেন ভূত নাইট লিখে। আবার বলছি BHUT স্পেস দিয়ে NIGHT লিখে। এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমাদের অনেক বন্ধুকেই কমেন্টসের মাধ্যমে ফেসবুক লাইভে যুক্ত আছেন। আশা করছি লাইভটি শেয়ার করে দিবেন যাতে আরও অধিক সংখ্যক বন্ধুদের কাছে পৌঁছে যায়। আমাদের সাথে যুক্ত আছেন টাঙ্গাইল থেকে ওয়াহেদ ভাই, লিখেছেন আপনাদের গল্পগুলি খুব সুন্দর, ভয় লাগে ভালোও লাগে। আরও যুক্ত আছেন দিনাজপুর থেকে মিজান লিখেছেন প্রত্যেক শুক্রবার রাত 12টায় অপেক্ষা করি আপনাদের ভূত নাইট শোটি শোনার জন্য। আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। আরও যুক্ত আছেন রাজশাহী থেকে মহিন লিখেছেন ভূত নাইট শো আমার খুব ফেভারিট। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। SMS-ও যুক্ত আছেন অনেক বন্ধু, তারা সরাসরি আমাদের স্টুডিওতে এসে অভিজ্ঞতা শেয়ার করতে চেয়েছেন। ধন্যবাদ আপনাদেরকে SMS করার জন্য, আমাদের সাথে থাকার জন্য। চলে যাচ্ছি পরের গল্পে। ভূত নাইট। ভাইয়া, প্রথমে আমার সালাম নেবেন। আশা করি ভালো আছেন। আমার একটি ঘটনা রয়েছে, আজ থেকে 4 বছর আগের ঘটনা। সালটা তখন 2018। আমার নানু বাড়ি পটুয়াখালী জেলায়। আমি তখন ক্লাস 8-এ পড়ি। তো আমরা আমাদের নানু বাড়ি যাওয়ার প্ল্যান করি, আমি, আম্মু ও আমার ছোট ভাই। আমরা সবসময় নানু বাড়িতে গাড়ি নিয়ে যাতায়াত করতাম। তো আমরা নানু বাড়ির উদ্দেশ্যে রওনা হই। তখন মাওয়া ফেরি চলাচল করত। ফেরিতে ওঠার পর 3-4 ঘন্টা ফেরিতে থাকা লাগে। তো আম্মু আর আমার ছোট ভাই ঘুমাচ্ছিল। আমার ঘুম আসছিল না, কারণ আমার পিছনে একটি ছেলে বিকট আওয়াজ দিয়ে নাক ডাকছিল। তার জন্য আমার ঘুম আসছিল না। তাই আমি গাড়ি থেকে নেমে ফেরিতে বসেছিলাম। তখন আমি মনে করেছিলাম রাত হয়তো 8টা কি 9টা বাজে। তো আমি গাড়ি থেকে নেমে ফেরিতে গিয়ে বসেছিলাম খোলা জায়গায়। আমি দেখলাম 3 জন মানুষ তাদের পিছনে তাদের প্রয়োজনীয় ব্যাগ রেখে নামাজ পড়ছিল। আমি আর ওইদিকে নজর না দিয়ে নদীর দিকে তাকিয়েছিলাম। আমি আর তেমন গুরুত্ব দিলাম না, স্বাভাবিকভাবেই নিলাম। তারপর আমি আর বসে থাকলাম না। গাড়িতে উঠতে গিয়ে দেখি মানুষগুলো আর নেই। চারিদিকে দেখলাম সবগুলো গাড়ির দরজায় বন্ধ ছিল। আমি ভয় পেয়ে আমাদের গাড়িতে উঠে গেলাম। তারপর আম্মুর পাশে বসে রইলাম। হঠাৎ আম্মুর মোবাইলের দিকে নজর পড়তে দেখলাম সময় গড়িয়ে রাত 1:45। তখন আমি প্রচণ্ড ভয় পেয়েছিলাম এবং আমার আম্মুকে সব কিছু খুলে বললাম। আম্মু আমাকে সান্ত্বনা দিল। তারপর আর আমার সাথে তেমন কোনো বড় সমস্যা হয়নি, কিন্তু এখনও আমার ঘটনাটা মনে পড়ে এবং আমার খুব ভয় হয়। আশা করি ঘটনাটা শেয়ার করবেন। ভালো থাকবেন। ঘটনাটি যিনি পাঠিয়েছেন তিনি তার নাম ঠিকানা প্রকাশ অনিচ্ছুক। ধন্যবাদ ভাই আপনাকে আপনার ভৌতিক অভিজ্ঞতা পাঠানোর জন্য। প্রিয় শ্রোতা, আপনারাও চাইলে এই বন্ধুটির মতো আমাদের কাছে আপনার ভৌতিক অভিজ্ঞতা শেয়ার করতে পারেন ইমেইলে অথবা ফেসবুক ইনবক্সের মাধ্যমে। আমাদের ইমেল অ্যাড্রেস bhut964@gmail.com। আমি আবারও বলছি BHUT964@gmail.com। আপনি ঘটনাটি লিখে অথবা
ভয়েস রেকর্ড করে পাঠাতে পারবেন। আমাদের ফেসবুক পেজের অ্যাড্রেসটি হচ্ছে www.facebook.com/bhutnight BHTNIGHT, অথবা সিম্পলি সার্চ করবেন ভূত নাইট লিখে। আবার বলছি, BHT স্পেস দিয়ে NIGHT লিখে। এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমাদের অনেক বন্ধুকে কমেন্টসের মাধ্যমে ফেসবুক লাইভে যুক্ত আছেন। আশা করছি লাইভটি শেয়ার করে দেবেন যাতে আরো অধিক সংখ্যক বন্ধুদের কাছে পৌঁছে যায়। আমি দেখতে পাচ্ছি আমাদের এক বন্ধু আমাদেরকে মেসেজে একটি ঘটনা লিখে পাঠিয়েছেন। আমি ঘটনাটি পড়ছি। আসসালামু আলাইকুম ভাই, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমার নাম জাহিদ হাসান, দেশের বাড়ি মানিকগঞ্জের কাপশাইল গ্রামে। ঘটনাটি আনুমানিক 1990 সালে আমার বাবার সাথে ঘটে। 1990 সালের কোনো এক রাতে আমার বাবা আমার নানু বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নেয়। আমার নানু বাড়ি যে প্রায় 3 কিলোমিটার পথ পায়ে হেঁটে পাড়ি দিতে হয়। বাড়িতে অনেক কাজ থাকায় নানু বাড়ির পথে রওনা হতে অনেক দেরি হয়ে যায়। আনুমানিক রাত 11টার সময় তিনি নানু বাড়ির পথে হাঁটতে শুরু করেন। বলে রাখা ভালো, আমার নানু বাড়ি যেতে হলে একটি বিল পাড়ি দিতে হয়। আমার বাবা প্রায় 30 মিনিট হাঁটার পর সেই বিলের কাছে এসে পৌঁছায়। বিল পাড়ি দিয়ে ওপারে যাবেন এমন সময় তিনি যা দেখলেন তার জন্য তিনি একদমই প্রস্তুত ছিলেন না। তিনি দেখলেন তার সামনে কাফনে মোড়ানো একটি লাশ। ভয়ে তার শরীর ভারী হয়ে গেছে। সে অনেক কষ্টে পিছন ফিরে দৌড় দেয়। তখন লাশটি বলতে থাকে, আজকের মতো বেঁচে গেলি, আর অনেক বিকট শব্দে হাসতে থাকে। এই ঘটনার পরে আমার বাবার কিছুদিন জ্বর ছিল। কবিরাজ দিয়ে পানি পড়া খাওয়ালে সবকিছু ঠিক হয়ে যায়। ভাইয়া, এই ছিল আমার ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। মোহাম্মদ জাহিদ হাসান। ধন্যবাদ জাহিদ হাসান। আপনারা যারা আমাদের স্টুডিওতে এসে সরাসরি আপনার অভিজ্ঞতা শেয়ার করতে চান, তারা যেটি করবেন, মোবাইলের রাইট মেসেজ অপশনে গিয়ে লিখবেন SFM, তারপরে আপনার নাম, আপনার লোকেশন, আপনার মোবাইল নাম্বার লিখে পাঠিয়ে দেবেন 26969 নম্বরে। আমাদের ভূত নাইট টিম আপনাদের সাথে যোগাযোগ করবে। যারা SMS এ যুক্ত আছেন তাদেরকে জানাই ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। চলে যাচ্ছি পরের গল্পে। ভূত নাইট। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন জিজ্ঞেস করলাম না। আশা করি আপনি ভালো আছেন। আমার নাম কাজী জহিরুল ইসলাম। আমি খুলনা জেলার দৌলতপুর থানার মহেশ্বর বাসা থেকে ঘটনা পাঠাচ্ছি। ঘটনাটা আমার নিজের সাথে ঘটে যাওয়া একটা ঘটনা। ঘটনাটি ঘটে 2017 সালের ডিসেম্বরে। তখন আমি খুলনাতে একটা প্রাইভেট ব্যাংকে চাকরি করতাম। তাই সাপ্তাহিক ছুটির দিনে আমিও আমার কিছু বন্ধু মিলে প্রায় ঘুরতে যেতাম বিভিন্ন জায়গায়। সেই রকম একদিন ঘুরতে গেলাম আমাদের এলাকার একটু দূরে ভারত বাংলাদেশ যৌথ নতুন রেলওয়ে কাজ শুরু হয়েছে সেটা দেখতে। ওই দিন আমরা 3 জন গিয়েছিলাম। আমি, আমার বন্ধু জুবায়ের ও এক ছোট ভাই সজল। আমরা ঠিক বিকেল 4টার সময় রওনা দিই। আমরা ঠিক 4:30টায় পৌঁছই। তবে আগেই বলে রাখি, ওই জায়গায় গ্রামের শেষে খুলনার বিখ্যাত বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বিল ডাকাতিয়া বিলের মধ্যে দিয়ে কাজ হচ্ছে, যদিও এটা নির্মাণাধীন। এর পাশে রংপুর নামে একটা গ্রাম আছে। গ্রামটি সম্পূর্ণ হিন্দু এলাকা। ওইখানে এক ঘরও মুসলিম নেই। আমরা কিছুক্ষণ ওইখানে আড্ডা দেওয়ার পর ঠিক করি যে আমরা ওই গ্রাম ঘুরতে যাব, কারণ ওটা হিন্দুদের এলাকায় হওয়া। ওইখানে বিভিন্ন অনুষ্ঠান হয়, তাই যদি কোনো অনুষ্ঠান হয় তাহলে আমরা দেখব, আর যদি না হয় তাহলে ভিতর দিয়ে অন্য আরেকটি রাস্তা আছে, ওই রাস্তা দিয়ে সংক্ষেপে চলে আসব। এর আগে বলে রাখা ভালো, আমাদের এলাকায় আসতে হলে এই বিল পার হয়ে যেতে হবে। যেভাবে সেই কাজ। আমরা ওই গ্রামের দিকে যাত্রা শুরু করলাম। কিছুক্ষণ পর আমরা ওই গ্রামে পৌঁছে গেলাম, কিন্তু দুর্ভাগ্যক্রমে ওই দিন কোনো অনুষ্ঠান ছিল না। তাই আমরা ওই সংক্ষিপ্ত রাস্তা দিয়ে বাড়ির দিকে যাত্রা করি। এখানে বলে রাখা ভালো, আমিও আমার বন্ধু আমরা দুজনেই চেন স্মোকার। ওই রাস্তা থেকে আসার সময় 2টা খাল আছে,
আর দুটা খালেই ছিল ছোট দুইটা ব্রিজ। তাই আমরা প্রথম খালের কাছে আসি। তখন সময় 6:45। আমরা ওই প্রথম ব্রিজটার উপর বসি। এই ব্রিজটির বর্ণনাটা আগেই দিয়ে নিই। ব্রিজটির পাশে একটা বট গাছ আছে, তার 10 মিটার দূরে আরও একটি বট গাছ, আর ব্রিজটির 300 থেকে 350 মিটার পশ্চিমে একটি বাড়ি আছে, আর তার পাশে একটা ছোট বাঁশঝাড়। আমরা 3 জন ব্রিজটির উপর বসি এবং আমি ও আমার বন্ধু আমরা 2 জন সিগারেট জ্বালাই। কিন্তু আমাদের সাথে যে ছোট ভাই ছিল ও সিগারেট খায় না, তাই ও একটু দূরে ব্রিজের রেলিংয়ে আমাদের বিপরীতে বসেছিল। হঠাৎ ও ওইখান থেকে উঠে আমাদের কাছে চলে এসে বলল, ভাই এখানে আর বসা যাবে না, চলেন। আমি আর আমার বন্ধু একটু রাগ করলাম। প্রায় 4 কিলোমিটার হেঁটে একটু বসলাম। তুই এখনই উঠতে বলছিস, ওইখানে চুপ করে বসে থাক, সিগারেট শেষ করে উঠব। এই কথা শোনার পর ও আমাদেরকে আবার রিকোয়েস্ট করলো। তখন আমরা ওর মুখের দিকে তাকিয়ে দেখলাম ও কেমন যেন ভীত সন্ত্রস্ত হয়ে আছে। তারপর ওকে আর কিছু জিজ্ঞেস না করেই ওর কথা মতো আমরা ওইখান থেকে উঠে হাঁটতে শুরু করি। এর মধ্যে একটা কথা বলে রাখা ভালো, প্রথম যে খালের ব্রিজে বসেছিলাম ওই খাল থেকে দ্বিতীয় যে খালের দূরত্ব 0.5 কিলোমিটার। আমরা যদি খুব ধীর গতিতেও হেঁটে যাও তাও আমাদের 10-15 মিনিটের বেশি সময় লাগার কথা না। কিন্তু আমরা 3 জন প্রায় আধা ঘন্টা হাঁটার পর আমি আমার ছোট ভাইকে জিজ্ঞেস করলাম, আমরা কি দ্বিতীয় ব্রিজ পার হয়ে গেছি? তখন আমার বন্ধু বলল, কই না তো, আমরা এখনো ওই ব্রিজটা পার হইনি। তখন আমি আমার মোবাইলটা হাতে নিয়ে দেখলাম তখন সময় 7:39। তখনই খেয়াল করি আমাদের গায়ে মাকড়সার জাল বাঁধছে। আমি আমার ছোট ভাই সজলকে জিজ্ঞেস করলাম, কি রে, তোর গায়ে কি মাকড়সা জাল বাঁধছে? ও ছোট স্বরে বলল, হুঁ। তখন আমার বন্ধু পেছন থেকে বলল, আমার গায়েও বাঁধছে। আগে বলে রাখি, আমার বন্ধু একটু খাটো, ওর উচ্চতা 4 ফিট 10 ইঞ্চির মতো হবে। আমরা 2 জন ওর থেকে অনেক লম্বা ছিলাম। যেহেতু আমরা অনেক লম্বা আর ও আমাদের পেছনে ছিল, সেহেতু ওর গায়ে মাকড়সা জাল বাঁধার কথা না। কিন্তু ও বলল, আমার গায়েও বাঁধছে। ওর ওই কথা শোনার পরে একটু ঘাবড়ে গেলাম। কিন্তু মজার বিষয় হচ্ছে, আমাদের পাশ দিয়ে মাঝে মাঝে 2-1টা বাইসাইকেল ও মোটরসাইকেলও যাচ্ছে। তারপরও কিন্তু মাকড়সার জাল আমাদের গায়ে বাঁধছে। এটা কি হচ্ছে আমাদের সাথে? আমরা কিছুই বুঝতে পারছি না। এর কিছুক্ষণ পরে মনে হচ্ছে আমাদের পেছনে বিশাল ঝড় হচ্ছে। গাছের ডালগুলো কে যেন মটমট করে ভেঙে ফেলছে। এতক্ষণ ছোট ভাই চুপ ছিল, ও কোনো কথা বলেনি। কিন্তু এই গাছের ঢাল ভাঙার শব্দ শোনার পর ও খুব জোরে বলে উঠল, পেছনে যাই হোক না কেন, কেউ পেছনে তাকিও না, যে যা দোয়া পারো তাই পড়ো, আল্লাহর নাম নাও। আমরা সবাই দোয়া পড়া শুরু করি আর হাঁটার গতি বাড়িয়ে দেই, এক প্রকার দৌড় দেই। কিন্তু মনে হচ্ছিল আমরা সেই পুরনো গতিতে আছি। এর কিছুক্ষণ পরে দেখতে পেলাম সেই দ্বিতীয় ব্রিজ। ওই ব্রিজ পার হলাম, তারপরেও একই অবস্থা, ওই শব্দ হচ্ছে। এর কিছুক্ষণ পর পৌঁছালাম সেই রেলওয়ের কাছে। ওইখানে এসে দেখি রেলওয়ের কাজ চলছে, নাইট শিফটের। আর ওইখানে আসার পর সব কিছু দেখি ঠিক হয়ে গেছে, সব স্বাভাবিক হয়ে গেছে। তারপর ওইখান থেকে আমরা হাইওয়ে আসি। আসার আলো আমরা একটা চায়ের দোকানে বসি, আর বসার পরে 3 জন প্রায় 3 জগ পানি খাই। এরপর ছোট ভাই সজল বলল, আমরা যখন ওই ব্রিজের উপর বসে সিগারেট খাচ্ছিলাম তখন আমাদের পেছনে বটগাছ থেকে কেউ একজন গাছ থেকে লাফ দিয়ে নেমে আমাদের পেছনে বসে। হঠাৎ সে গায়েব হয়ে যায়। এটা দেখে ও ভয় পায়, তাই ও আমাদের ওইখান থেকে উঠতে বলে। তারপর আমরা বাড়িতে এসে এক হুজুরকে এই ঘটনাটা খুলে বলি। হুজুর পুরো ব্যাপারটা শোনার পর আমাদের বলে, আমাদের ছোট ভাই সজলের কথা শুনে দ্রুত চলে আসায় বড় ধরনের ক্ষতির হাত থেকে বেঁচে গেছি। ওইখানে বেশিক্ষণ থাকলে বড় ক্ষতি হতে পারত। ভাই, এই ছিল আমার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা। আমার কাছে আরো কিছু ঘটনা আছে, সময় পেলে পাঠাবো। আর তার আগে সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমার অগোছালো লেখার জন্য। আগে পরে লেখার অভ্যাস নাই, কোনো ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
ঘটনাটি পাঠিয়েছেন খুলনা থেকে কাজী জহিরুল ইসলাম। ধন্যবাদ আপনাকে আপনার ভৌতিক অভিজ্ঞতা ঘটনা পাঠানোর জন্য। প্রিয় শ্রোতা বন্ধু, আপনারাও চাইলে এই বন্ধুটির মতো আমাদের কাছে আপনার ভৌতিক অভিজ্ঞতা শেয়ার করতে পারেন ইমেইলে অথবা ফেসবুক ইনবক্সের মাধ্যমে। আমাদের ইমেল অ্যাড্রেস bhut964@gmail.com। আমি আবারও বলছি bhut964@gmail.com। আপনি ঘটনাটি লিখে অথবা ভয়েস রেকর্ড করে পাঠাতে পারবেন। আমাদের ফেসবুক পেজের অ্যাড্রেসটি হচ্ছে www.facebook.com/bhutnight BHUTNIGHT, অথবা সিম্পলি সার্চ করবেন ভূত নাইট লিখে। আবার বলছি BHUT স্পেস দিয়ে NIGHT লিখে। এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমাদের অনেক বন্ধুকে কমেন্টসের মাধ্যমে ফেসবুক লাইভে যুক্ত আছেন। আশা করছি লাইভটি শেয়ার করে দিবেন যাতে আরও অধিক সংখ্যক বন্ধুদের কাছে পৌঁছে যায়। আমাদের সাথে যুক্ত আছেন খুলনা থেকে রিপন। রিপন লিখেছেন, আপনাদের এই শো খুবই ভালো লাগে। ধন্যবাদ রিপন। আরও যুক্ত আছেন যশোর থেকে সাজিদ। সাজিদ লিখেছেন, আপনাদের এই গল্পগুলো খুবই ভয়ের এবং শুনতেও খুব ভালো লাগে। আরও যুক্ত আছেন কুষ্টিয়া থেকে শাওন। শাওন লিখেছেন, অপেক্ষায় থাকি প্রতি শুক্রবার রাত 12টায় ভূত নাইট শোনার জন্য। SMS-ও যুক্ত আছেন অনেক বন্ধু, তারা স্টুডিওতে এসে সরাসরি অভিজ্ঞতা শেয়ার করতে চেয়েছেন। ধন্যবাদ আপনাদেরকে SMS করার জন্য, আমাদের সাথে থাকার জন্য। চলে যাচ্ছি পরের গল্পে। ভূত নাইট। আসসালামু আলাইকুম, আমার সালাম গ্রহণ করবেন। আশা করি সকলে ভালো আছেন। আমি মোহাম্মদ শরীফ হোসেন। আমার গ্রামের বাড়ি চাঁদপুরের হাইমচরে। বর্তমানে আমি সৌদি আরবে থাকি। ঘটনাটি আমার নিজের সাথে ঘটা। সময়টা ছিল 2016। তখন আমি ঢাকার সুনামধন্য একটি রেস্টুরেন্টে চাকরি করতাম। দুঃখিত, রেস্টুরেন্টের নামটি আমি শেয়ার করতে চাচ্ছি না। সেদিন দিনটি ছিল কোরবানির ঈদের দিন, তাই আমাদের রেস্টুরেন্ট ঈদ উপলক্ষে বন্ধ ছিল। সকল কর্মচারী যে যার মতো বাইরে চলে গেছে। আমার কেন জানি ইচ্ছে করছিল না বাইরে বের হতে। আমার সাথের বন্ধুরা রিকোয়েস্ট করা সত্ত্বেও আমি তাদের সাথে গেলাম না। আমাদের রেস্টুরেন্টটা ছিল 13 তলা বিশিষ্ট। 4 তলা পর্যন্ত খাবার হোটেল ছিল। 12 তলাতে আমাদের থাকার রুম ছিল, আর আমাদের উপরের তলাতে বাবুর্চির রুম ছিল। তো ওই বিল্ডিংয়ে একজন কেয়ারটেকার থাকতেন। আমার সাথে অনেক ভালো সম্পর্ক ছিল। ওনার অফিস ছিল আমাদের রুমের পাশেই। তো সেদিন ঈদের দিন ছিল, তাই তিনি তার অফিসের চাবিটা আমাকে দিয়ে বললেন, তুমি তো বের হবা না, তাহলে তুমি আমার অফিসে বসে বসে টিভি দেখো, আমি সন্ধ্যায় চলে আসব। তো আমিও ভাবলাম আমাদের রুমে তো টিভি নাই, যেহেতু আজ ঈদের দিন টিভিতে ভালো কিছু ছবি হবে, আমি দেখব। তাই ওনার থেকে চাবিটা নিয়ে আমি রুমে ঢুকে রুমটা লক করে এসি অন করে টিভি দেখতে লাগলাম। তো হঠাৎ কখন টিভি দেখতে দেখতে আমি ঘুমিয়ে পড়ি আমি জানি না। আমি একটা নরম চেয়ারে বসে টিভি দেখছিলাম, আর এসির ঠান্ডাতে আমার ঘুম চলে আসে। হঠাৎ আমি অনুভব করি আমার অনেক গরম লাগছে, তাই আমার ঘুম ভেঙে যায়। আমার ঘুম ভাঙার পরে আমি দেখি আমি ফ্লোরে উপুর হয়ে শুয়ে আছি। আমি ভাবছি হয়তো ঘুমের ভিতর নিচে পড়ে গেছি, তাই আমি উঠতে চেষ্টা করি। পাশেই একটা জানালা ছিল, ওই জানালার গ্রিলটা ধরে আমি উঠতে চেষ্টা করি, কিন্তু আমি উঠতে পারছি না। তখন আমি অনুভব করি অনেক ওজনের একটা কিছু আমার পিঠের উপর বসে আছে। তখন আমার ঘাড়টা ঘুরিয়ে আমি যা দেখতে পাই তা দেখার জন্য আমি কোনোভাবেই প্রস্তুত ছিলাম না। আমি দেখতে পাই কালো জামা পরা মানুষের মতো হাত পা, কিন্তু দেহটা আর হাত পাগুলো অনেক বড় বড় আমার পিঠের উপর বসে আছে। আমি তো দেখে অনেক চিৎকার করি, কিন্তু সেদিন কেউ ছিল না সেই বিল্ডিংয়ে আমি ছাড়া। আমি আমার সর্বোচ্চ শক্তি দিয়ে জানালার গ্রিলে হাত দিয়ে উঠতে চেষ্টা করি, কিন্তু পারছিলাম না। আমি অনেক নিরুপায় হয়ে পড়ি। মনে মনে সূরা ইখলাস পড়তে থাকি
আর ভাবতে থাকি আজই হয়তো আমার শেষ দিন। তারপর কখন যে আমি অজ্ঞান হয়ে যাই আমি জানি না। তারপর রাত 12টার সময় সেই কেয়ারটেকার এসে দরজায় ধাক্কা দেয়। তখন আমার হুঁশ ফিরে আসে। আমি দেখি তখন আমি নিচে ফ্লোরে পড়ে আছি। এই ছিল আমার সাথে ঘটে যাওয়া ঘটনা। আশা করি ভালো লাগলে শেয়ার করবেন। আমার লেখায় কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম। এই ঘটনাটি পাঠিয়েছেন সৌদি আরব থেকে মোহাম্মদ শরীফ হোসেন। ধন্যবাদ আপনাকে আপনার ভৌতিক অভিজ্ঞতা পাঠানোর জন্য। প্রিয় শ্রোতা, আপনারাও চাইলে এই বন্ধুটির মতো আমাদের কাছে আপনার ভৌতিক অভিজ্ঞতা শেয়ার করতে পারেন ইমেইলে অথবা ফেসবুক ইনবক্সের মাধ্যমে। আমাদের ইমেল অ্যাড্রেস bhut964@gmail.com। আমি আবারও বলছি bhut964@gmail.com। আপনি ঘটনাটি লিখে অথবা ভয়েস রেকর্ড করে পাঠাতে পারবেন। আমাদের ফেসবুক পেজের অ্যাড্রেসটি হচ্ছে www.facebook.com/bhutnight BHUTNIGHT, অথবা সিম্পলি সার্চ করবেন ভূত নাইট লিখে। আবারও বলছি BHUT স্পেস দিয়ে NIGHT লিখে। এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমাদের অনেক বন্ধুকেই কমেন্টসের মাধ্যমে ফেসবুক লাইভে যুক্ত আছেন। আশা করছি লাইভটি আপনাদের ভালো লাগছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অনুরোধ রইল শেয়ার করে দিবেন, যাতে আরও অধিক সংখ্যক বন্ধুদের কাছে পৌঁছে যায়। SMS-ও যুক্ত আছেন অনেক বন্ধু। দেখতে পাচ্ছেন SMS করেছেন রংপুর থেকে মিজান, আরও SMS করেছেন তারাগঞ্জ থেকে রহিম, আরও SMS দেখতে পাচ্ছি SMS করেছেন রাজশাহী থেকে সজীব। তারা স্টুডিওতে এসে সরাসরি অভিজ্ঞতা শেয়ার করতে চেয়েছেন। ধন্যবাদ আপনাদেরকে SMS করার জন্য, আমাদের সাথে থাকার জন্য। চলে যাচ্ছি পরের গল্পে। ভূত নাইট। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন জিজ্ঞেস করলাম না। আল্লাহর রহমতে আপনি অনেক ভালোই আছেন। ভাইয়া আমি স্বপ্ন, আমি পাবনা পলিটেকনিক ইনস্টিটিউটের কম্পিউটার ডিপার্টমেন্টের একজন ছাত্র। আমার ঘটনাটি একটা গিটারকে নিয়ে। আমি পাবনা পলিটেকনিক ইনস্টিটিউটের পাশেই একটি মেসে আমার এলাকার এক বড় ভাইয়ের সাথে থাকি। আমি আর ভাইয়া প্রতিদিন রাতেই আপনাদের গল্পগুলো শুনতে শুনতে ঘুমিয়ে পড়তাম। খুব শান্তিতে আর আরামে কাটছিল দিন। হঠাৎ করে আমার হাতে কিছু টাকা আসে। অনেক আগে থেকেই আমার গিটার বাজানো শেখার ইচ্ছে ছিল। রুমের বড় ভাইয়ের সাথে কথা বলে একটি সেকেন্ড হ্যান্ড গিটার কিনে ফেলি বিক্রয়.com থেকে 2000 টাকা দিয়ে। খুব খুশি ছিলাম, গিটার বাজানো শিখব, মজা হবে, কত ভাবনা চিন্তা করলাম। তবে এই খুশি বেশি দিন ছিল না। গিটার কেনার তৃতীয় দিন রাতের বেলায় আমি আর ভাইয়া যথারীতি নিয়মে ভূত নাইটের গল্প শুনছি। রুমটা অন্ধকার। হঠাৎ করে গিটারের শব্দ হচ্ছে। কে জানি গিটারটি বাজাচ্ছে মধুর সুরে। আমি মনে করলাম বড় ভাইয়া হয়তো গিটার বাজাচ্ছে। তবে সাথে সাথে মনে মনে দুটি কথা ভাবছি, যে ভাইয়া এমন মধুর সুরে গিটার তো বাজাতে পারে না, আর গিটারটি আমার পায়ের নিচে পাশের টেবিলের সাথে থাকে। তবে ভাইয়া কিভাবে নিল? তো তাকে তো উঠে এসে নিতে হবে, আর সে তো শুয়ে আছে। ভাবতে ভাবতে ভাইয়া বলে উঠল, স্বপ্ন, গিটার বাজানো অনেক সুন্দর হচ্ছে। তার কথা শুনে আমি আকাশ থেকে পড়লাম। ভয়ে গলা শুকিয়ে গেল। আমি বলে উঠলাম, লাইট দাও ভাইয়া তাড়াতাড়ি। ভাইয়ার হাতের কাছে সুইচ ছিল। সাথে সাথে লাইট দিয়ে দেখলাম গিটারটি আমার আর ভাইয়ার 2 বেডের মধ্যে 2 হাত দূরত্বে ঠিক 2 বেডের মাঝখানে পড়ে আছে, যেটি আমি ব্যাগের মধ্যে রেখেছি ঠিক 30 মিনিট আগে। চেন আটকে রেখেছিলাম। আমি ভাইয়াকে বলি, তুমি রেখেছো গিটার এখানে? ভাইয়া বলে উঠল,
রাখলে তুমি তো বুঝতে পারবে। ভাইয়া রাখে নাই, কে রাখলো তবে? আমার অনেক ভয় ভয় লাগছিল, তাই গিটারটি ভাইয়াকে দিয়ে ব্যাগ সহ গেটের বাইরে রেখে আসলাম। এসে আর ভূতের গল্প শুনলাম না। লাইট অফ করতেও ভয় লাগছিল। লাইট জ্বালিয়ে ঘুমানোর চেষ্টা করে দুজন, কিন্তু সেই রাতে আর ঘুম আসছে না। রাতে যখন 3টা, তখন বাইরে বৃষ্টি হচ্ছে। ভাইয়া বলে উঠল, স্বপ্ন, তুমি কি ভূতে বিশ্বাস করো? আমি বললাম, করি না ভাইয়া। ভাইয়া বলছে, তুমি কি গিটারের শব্দ শুনতে পাচ্ছ? আমি বললাম, ওই সিঙ্গেল বেডের হৃদয় মনে হয় গিটার বাজাচ্ছে, গান করছে। ভাইয়া তখন বলল, হৃদয় তো নেই, ও বাসায় গেছে কয়েকদিন হলো, এখনো আসে নাই। ভাইয়া বলছে হৃদয়ের রুম থেকে আমাদের রুমের শব্দ আসবে না, আর ও গিটার বাজাতে পারে না। আমার ভয়ে শরীরে লোম দাঁড়ায় গেল, অনেক ভয় লাগছে। আর গিটারের শব্দ আমাদের রুমের বাইরে থেকেই আসছে, আর এত রাতে কেউ তো এমন করবে না। ভয়ে ভয়ে দুজন সূরা পাঠ করছি। কিছু সময় পর আমার বন্ধু এসে নক করে বলছে, স্বপ্ন, গেট খুল, তোর গিটার বাইরে কেন? আমি বললাম, তোর রুমে নিয়ে যা, আমি রুম পরিষ্কার করে রুমে নেব, ভুলে গেছি, তোর রুমে রাখ, আমি সকালে উঠে নিচ্ছি, আমার ওঠার শক্তি নেই। এটা বলার পর ও নিয়ে গেল। তারপর অনেক কষ্টে সকালের দিকে ঘুম আসে। আমি ঘুম থেকে উঠে একটু দেরিতে 12টার দিকে উঠে দেখি গিটার আমার পায়ের নিচে যেখানে থাকে সেখানেই আছে। আমি ভাইয়াকে ঘুম থেকে তুলে প্রশ্ন করলে বলে, আমি তো এখনই উঠলাম আর গেট দুজনের কেউ খুলি নাই, তাহলে আসলো কিভাবে? আমি আমার বন্ধুকে ডেকে বলি, তুই গিটার রাতে নিয়ে গেছিলি? সে যা বলল শুনে আমি অবাক। সে বলে, সে নাকি রাতে গিটার বাজাতে চেষ্টা করলে বারবার তার হাতে লাগছিল আর কোনো শব্দ বের হচ্ছিল না। সে মনে করে হয়তো গিটারে কোনো সমস্যা হয়েছে বলে ব্যাগে রেখে দেয়, দিয়ে শুয়ে পড়ে। তার কিছু সময় পর সেও মধুর সুরে গিটার বাজানোর শব্দ পায়। সে লাইট জ্বালিয়ে দেখে গিটারটি মেঝেতে পড়ে আছে। সে ভয়ে গিটারটি বাহিরে রেখে দিয়ে এসেছে। রাতে আমায় ভয়ে কিছু বলে নাই। সে রুমে এসে চোখ বন্ধ করে শুয়ে পড়ে। আমি শুনে ভয় পেয়ে তখনই যার থেকে গিটার নেই তাকে কল দিই, তবে সে ফোন রিসিভ করে না। আমি অন্য নম্বর থেকে 10-15 মিনিট পর কল দিলাম। সে ধরতে তাকে বললাম, গিটারে কি সমস্যা আমায় খুলে বলুন। সে বলে, কই, দেখেই তো নিলেন, কোনো সমস্যা নেই ভাই। আমি বলে উঠি, আপনি কল রিসিভ করছিলেন না কেন? সে বলে, আমি ব্যস্ত ছিলাম। আমি বললাম, আপনার গিটার নিয়ে যান, আমি নিব না। সে বলে, আমি নিতে পারবো না। আমি বলি, টাকা ফেরত দিতে হবে না, নিয়ে যান। সে বলে, দরকার নেই, বলে কেটে দিয়ে ফোন অফ করে দেয়। আমি অনেক ভয় পাচ্ছিলাম। আমি গিটারটি বিক্রি করার জন্য চেষ্টা করি, তবে কেউ নিতে চায় না। আমি গিটারটি রাত হবার আগে ছাদে লুকিয়ে রেখে আসি। সকালে দেখি আমি যেখানে গিটারটি রাখি সেখানেই আছে। আমি পরে সেটি মানসিক হাসপাতালের ওইদিকে ফেলে আসি। আমি ঘরে ফিরে দেখি রুমেই আছে গিটারটি। এটা কিভাবে সম্ভব আমি আজও বুঝি নাই। অবশেষে আমি গিটারটি পুড়িয়ে ফেলি। তবে মাঝে মাঝে আমি এখনো গিটারের শব্দ শুনতে পাই। জানি না এটা আমার স্বপ্ন ছিল নাকি দুঃস্বপ্ন, তবে যার সাথে হয় সে বুঝে আসলে কেমন লাগে। এটাই ছিল আমার গল্প ভাইয়া। এরপরে যদি কিছু হয় আপনাকে অবশ্যই জানাবো। ভালো থাকবেন ভাইয়া, আল্লাহ হাফেজ। এই ঘটনাটি পাঠিয়েছেন পাবনা থেকে স্বপ্ন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার ভৌতিক অভিজ্ঞতা পাঠানোর জন্য। প্রিয় শ্রোতা, আপনারাও চাইলে এই বন্ধুটির মতো আমাদের কাছে আপনার ভৌতিক অভিজ্ঞতা শেয়ার করতে পারেন ইমেইলে অথবা ফেসবুক ইনবক্সের মাধ্যমে। আমাদের ইমেল অ্যাড্রেস bhut964@gmail.com। আমি আবারও বলছি bhut964@gmail.com। আপনি ঘটনাটি লিখে অথবা ভয়েস রেকর্ড করে পাঠাতে পারবেন। আমাদের ফেসবুক পেজের অ্যাড্রেসটি হচ্ছে www.facebook.com/bhutnight BHUTNIGHT, অথবা সিম্পলি সার্চ করবেন ভূত নাইট লিখে। আবার বলছি BHUT স্পেস দিয়ে NIGHT লিখে।
এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমাদের অনেক বন্ধুকে কমেন্টসের মাধ্যমে ফেসবুক লাইভে যুক্ত আছেন। আশা করছি লাইভটি শেয়ার করে দিবেন যাতে আরও অধিক সংখ্যক বন্ধুদের কাছে পৌঁছে যায়। আমাদের সাথে যুক্ত আছেন এই মুহূর্তে পাবনা থেকে সুলতানা নাসরিন জাহান। লিখেছেন, ছোটবেলায় ভূতের গল্প শুনে খুব ভয় লাগতো, আর এখন বড় হয়ে ভয়ের সাথে সাথে ভালোও লাগছে। ভূত নাইট টিমকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ সুলতানা নাসরিন জাহান। SMS-এ অনেকে যুক্ত আছেন, অনেক বন্ধুই যুক্ত আছেন, তারা স্টুডিওতে এসে সরাসরি অভিজ্ঞতা শেয়ার করতে চেয়েছেন। ধন্যবাদ আপনাদেরকে SMS করার জন্য, আমাদের সাথে থাকার জন্য। যেসব বন্ধু স্টুডিওতে এসে সরাসরি অভিজ্ঞতা শেয়ার করতে চান তারা আপনাদের মোবাইলের রাইট মেসেজ অপশনে গিয়ে টাইপ করবেন SFM, তারপরে আপনার নাম, আপনার লোকেশন এবং আপনার মোবাইল নাম্বারটা লিখে পাঠিয়ে দেবেন 26969 নম্বরে। ভূত নাইট টিম আপনাদের সাথে যোগাযোগ করবে। এই মুহূর্তে চলে যাচ্ছি পরের গল্পে। ভূত নাইট। ফিয়াতুল হক ফিদা, রংপুর। আসসালামু আলাইকুম ভাইয়া, আশা করি ভালো আছেন। আমি ভূত নাইটের বড় একজন ভক্ত। আজকে আমি প্রথম ভূত নাইটে গল্প লিখে পাঠাচ্ছি। আজকে আমি যে ঘটনাটি শেয়ার করব সেটি আমার নানির সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। আমি আমার নানির কাছ থেকে যেভাবে শুনেছি সেভাবেই বলার চেষ্টা করছি। আমাদের নানু বাড়িটি গ্রাম এলাকায়। বাড়ির সামনে খোলা উঠান। বাড়ি থেকে বেরোনোর জন্য সামনে এবং পিছনে দুটি দরজা আছে। ঘটনাটি গত 2 বছর আগে 2020 সালে ঘটে যায়। ফজরের আজানে আমার ঘুমটা ভেঙে গেল। উঠে দেখি 4:30টার মতন বাজে। আমি আমার রুমের দরজা খুলে অজু করার জন্য বাথরুমের দিকে এগোতে থাকি। অজু করেই জায়নামাজ পিছিয়ে ফজরের নামাজ আদায় করি। জায়নামাজে বসে দোয়া দরুদ পড়ে তসবিহ গুনতে থাকি। তখন আমার চোখ চাই উঠোনের দিকে। দেখতে পাই বিরাট একটা হলুদ রঙের সাপ আমার উঠোনে এসে আমার দিকে তাকিয়ে আছে। এরপর আমি তাড়াহুড়ো করে উঠে পাশের রুমে আমার স্বামীকে ডাক দেওয়ার জন্য যাই। আমার স্বামী উঠে লাঠিটি হাতে নিয়ে সাপটির দিকে এগোতে থাকে। সাপটি তখন উঠোনের পেছনের গেট দিকে চলে যায়। পরক্ষণে সাপটি গেটের কাছে গিয়েই উধাও হয়ে যায়। আমার স্বামী এটি দেখে হতভম্ব হয়ে পড়েন। সাপটি গেটের বাইরে গিয়েছে ভেবে আমার স্বামী গেটের বাইরে গিয়ে অনেক খোঁজাখুঁজি করে, কিন্তু সাপটিকে কোথাও খুঁজে পায়নি। গেটের বাইরে এমন কোনো জায়গা ছিল না যেখানে সাপটি লুকিয়ে থাকতে পারে। গেটের বাইরেরটি একদম খোলামেলা ছিল, আর সেখানে কোনো গর্ত ছিল না। তারপর সাপটি কোথায় গেল এটি ভেবে আমার স্বামী অনেক চিন্তিত হয়ে পড়ে। আমার স্বামী ভাবতে থাকে হয়তোবা সাপটি আবার আমাদের ঘরে ঢুকেছে। এই ভেবে সে ভয় পায়। ফিরে এসে আমাকে সবকিছু খুলে বলে, কিন্তু আমি বিষয়টিকে তেমন গুরুত্ব দেই না। সম্ভবত এটি কোনো ভালো জিন ছিল যেটি আমাদের ঘরে প্রবেশ করেছিল কোনো এক কারণে। তবে মানুষ দেখতে পেয়ে সেটি সাপের রূপ ধারণ করে। পরবর্তীতে আর তেমন কিছু ঘটেনি আমার নানির সাথে। এই ছিল আমার ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। আমার মামির সাথে ঘটে যাওয়া কিছু ঘটনা আছে, আপনি যদি চান সেগুলো আমি পরবর্তীতে আপনাকে লিখে পাঠাবো। ধন্যবাদ ভাইয়া। আসসালামু আলাইকুম। ফিহাদুল হক ফিদা। এই ঘটনাটি পাঠিয়েছেন রংপুর থেকে ফিহাদুল হক ফিদা। ধন্যবাদ আপনাকে আপনার ঘটনা পাঠানোর জন্য। প্রিয় শ্রোতা, আপনারাও চাইলে এই বন্ধুটির মতো আমাদের কাছে আপনার ভৌতিক অভিজ্ঞতা শেয়ার করতে পারেন ইমেইলে অথবা ফেসবুক ইনবক্সের মাধ্যমে। আমাদের ইমেল অ্যাড্রেস bhut964@gmail.com। আমি আবারও বলছি bhut964@gmail.com।
আপনি ঘটনাটি লিখে অথবা ভয়েস রেকর্ড করে পাঠাতে পারবেন। আমাদের ফেসবুক পেজের অ্যাড্রেসটি হচ্ছে www.facebook.com/bhutnight BHOOTNIGHT, অথবা সিম্পলি সার্চ করবেন ভূত নাইট লিখে। আবার বলছি BHOOT স্পেস দিয়ে NIGHT লিখে। এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমাদের অনেক বন্ধুকে কমেন্টসের মাধ্যমে ফেসবুক লাইভে আছেন। আশা করছি লাইভটি শেয়ার করে দিবেন যাতে আরো অধিক সংখ্যক বন্ধুদের কাছে পৌঁছে যায়। এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমাদের সঙ্গে যুক্ত আছেন চট্টগ্রাম থেকে মৌ লিখেছেন, আজকের গল্পগুলি কিন্তু খুব ভয়ঙ্কর, শুনতে অবশ্য ভালো লাগছে। অনেকে আমাদের কাছে মেসেজের মাধ্যমে, মেইলের মাধ্যমে ঘটনা শেয়ার করেন। এই মুহূর্তে সেরকম একটি ঘটনা আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। ভাই, কেমন আছেন? জানি ভালো আছেন আপনি সবসময়। আমি ভূত নাইটের অনেক বড় ফ্যান। আমার নাম অন্তর, বাড়ি ঢাকা জিঞ্জিরা। আমার পক্ষে স্টুডিওতে আসা সম্ভব না, তাই লিখে পাঠালাম। ঘটনা এখান থেকে শুরু। অনেক পুরনো ঘটনা, 1980 সালের। ঘটনাটা কালী পূজার 2 দিন আগে। আমরা যখন কালী ঠাকুর বানাতে যাই, যেখানে মূর্তি তৈরি করে, সেই জায়গাটার নাম কালীবাড়ি। সেখানে 2 বৃদ্ধ লোক ভয়ঙ্কর ঘটনাটা বলে। আমরাও সেখানে ছিলাম, তাদের কাছ থেকে শুনলাম। পুরান সুভাড়া নামে শ্মশানের জায়গার ঘটনা। কৃষিকাজ করার সময় তখন রাত 9টা বাজে। ওই 2 ব্যক্তি আরো অনেক মানুষ দেখতে পেয়েছিল যে সেখানে থাকা গলা কাটা বড় মানুষের মতো শরীর, চোখে বুক আর মুখ ছিল পেটে। সে একটা বটগাছের নিচে থাকতো, সন্ধ্যা হলে বের হতো আর চারপাশে ঘোরাঘুরি আর চিৎকার করত। যে জায়গাটা ছিল, পুরো গ্রামের মানুষ দিনের বেলা যেতেই ভয় পায়। পুরো জায়গাটাই ছিল ভয়ানক। মাঝে মাঝে মানুষের লাশ পাওয়া যেত। কিভাবে লাশ এলো, কে মারত, কেউ জানত না। পুলিশ এসে পড়ে লাশ নিয়ে যেত। ভালো লাগলে ঘটনা পড়ে শোনাবেন। ঘটনাটা পুরোই সত্যি। আরও এক ভাই অন্তর, তিনি লিখেছেন, ভাই আরেকটি ঘটনা শেয়ার করছি। ঘটনা আমার বন্ধুর ও তার মার সাথে। তার বাড়ি ফরিদপুর, অনেকদিন আগের ঘটনা। আমার মা তখন নতুন বিয়ে হয়। বাথরুমে যাওয়ার সময় দেখতে পাই লাল শাড়ি পরা কিছু বাজারের উপরে বসে আছে। মা অনেক ভয় পায়, এক দৌড়ে বাড়িতে এসে পড়ে। সব ঘটনা বাবাকে বলে। অনেক আগে থেকে নাকি আমাদের বাড়িতে লাল পোশাক পরা পেতনি থাকতো। বাবা মাকে বলে সে একা পেলে মানুষের ক্ষতি করে। 2 বছর আগে এক বাচ্চাকে পানিতে ডুবিয়ে মেরেছিল। প্রত্যেক পূর্ণিমা রাতে আমাদের বাড়ির উঠানে বসে থাকে। ওই দিন আর বাড়ি থেকে কেউ বের হয় না। বাড়ির সবাই দেখতে পায় ওই পেতনিকে। অনেকদিন আগের ঘটনা। আমি আর আমার মা অনেক দূরে দাওয়াত খেতে গিয়েছিলাম। তখন আসার সময় তাল গাছ থেকে কিছু পানি আমার উপরে পড়ে। মা বলে এটা পানি না, পেতনি কিছু করেছে। তখন আমার হাতে ঘা হয়ে যায়। মা আমাকে নিয়ে তাড়াতাড়ি বাঁশের পুল পার হয়ে যায়। এরপর থেকে আমরা বেশি রাতে ঘর থেকে বের হই না। ধন্যবাদ বন্ধু আমাদের কাছে আপনাদের ঘটনা শেয়ার করার জন্য। আপনারা যদি স্টুডিওতে এসে সরাসরি আপনাদের অভিজ্ঞতা শেয়ার করতে চান, সেক্ষেত্রে যেটি করতে হবে সেটি হচ্ছে আপনার মুঠোফোনের রাইট মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে SFM, তারপরে আপনার নাম, আপনার লোকেশন, আপনার মোবাইল নম্বর লিখে পাঠিয়ে দিতে হবে 26969 নম্বরে। তা আমাদের ভূত নাইট টিম আপনাদের সাথে যোগাযোগ করবে। আমাদেরকে SMS করার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। চলে যাচ্ছি পরের গল্পে। ভূত নাইট। আসসালামু আলাইকুম ভাইয়া, আমার নাম দীপ, ঢাকা থেকে লিখছি। আজ প্রথম ঘটনা লিখছি। ঘটনাটা আমার এক বন্ধুর সাথে ঘটে যাওয়া। সঙ্গত কারণে আমি ওর নামটা প্রকাশ করছি না। ঘটনাটা ওর মতো করে লেখার চেষ্টা করছি। বিল্ডিংটা 5 তলা, তার উপরে ছাদ। আমরা থাকি 4র্থ তলায়, কিন্তু আমাদের ঠিক উপরের ফ্ল্যাটটা ফাঁকা, কেউ থাকে না। কিন্তু রাত হলেই মানুষের ফার্নিচারের নাড়াচাড়া করার শব্দ, ফ্লোরের উপর লাফানোর শব্দ পাওয়া যেত।
মনে হতো ছোট বাচ্চা লাফাচ্ছে। একদিন না, প্রায় প্রতিদিনই আওয়াজ পাওয়া যেত খুব জোরে। আমাদের বাসায় অনেকগুলো জায়গার কর্নার থেকেও অনেক ধরনের আওয়াজ আসতো সেই সময়ে। সেখানে কেউ না থাকলেও এটা 1-2 দিন না, প্রতিদিনই পাওয়া যেত আওয়াজ। হঠাৎ হঠাৎ শব্দ শুনে মনে হতো কেউ জিনিস নাড়াচাড়া করছে, কিন্তু ওই সময়ে সেখানে কোনো মানুষই থাকতো না। এমনকি মানুষের হাঁটা চলার শব্দও পাওয়া যায়। অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটে। মাঝে মাঝে রান্নাঘর থেকে এমন শব্দ আসতো যেন সেখানে কেউ আছে। তারপর একদিন আমার ছোট বোন রান্নাঘরে নিমকি ভাজছিল। তার 3-4 মিনিট পরেই ও আগুন আগুন করে দৌড়ে চলে এসেছিল। ওর মুখে তেল ছিটানোর দাগ। ও একটু স্বাভাবিক হওয়ার পর সবকিছু খুলে বলে। ও বলল, ভাজতে ভাজতে কড়াইয়ের সব তেল খুব অদ্ভুতভাবে উপরে উঠে ওর মুখে এসে পড়েছিল। তেল ছিটকানোটা স্বাভাবিক, কিন্তু সব তেল কড়াইয়ের বাইরে চলে এসে মুখে ছিটকানোটা অস্বাভাবিক। ওর মুখ গরম তেলে ধুয়ে গেছিল। ও বলল, তেল ওর মুখে পড়ার পরই একটা খুব জোরে আওয়াজ পেয়েছিল, তাই ভেবেছিল আগুন লেগে গেছে। আমরা রান্নাঘরের খুব কাছে ছিলাম, কিন্তু আমরা কেউই কোনো আওয়াজ পাইনি। আম্মু পরে দেখল কড়াইয়ে তেল যতটা দেয়া হয়েছিল ততটাই আছে, কিন্তু সব তেল ওর মুখে এসে পড়লে কড়াইয়ের তেল কম থাকার কথা। এটাও অস্বাভাবিক। ভাইয়া, ও আমাকে এতটুকুই বলেছে। এটার জন্য ওরা কোনো হুজুর বা কবিরাজের সাহায্য নেয়নি। তবে বর্তমানে আর ওদের সাথে এরকম হয় না। প্রথম ঘটনা লিখলাম, তাই গুছিয়ে লিখতে না পারার জন্য দুঃখিত। পড়ে শোনালে অনেক খুশি হব। ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এই ঘটনাটি পাঠিয়েছেন ঢাকা থেকে দীপ। ধন্যবাদ আপনাকে আপনার ঘটনা পাঠানোর জন্য। প্রিয় শ্রোতা, আপনারাও চাইলে এই বন্ধুটির মতো আমাদের কাছে আপনার ভৌতিক অভিজ্ঞতা শেয়ার করতে পারেন ইমেইলে অথবা ফেসবুক ইনবক্সের মাধ্যমে। আমাদের ইমেল অ্যাড্রেস bhut964@gmail.com। আমি আবারও বলছি, bhut964@gmail.com। আপনি ঘটনাটি লিখে অথবা ভয়েস রেকর্ড করে পাঠাতে পারবেন। আমাদের ফেসবুক পেজের অ্যাড্রেসটি হচ্ছে www.facebook.com/bhutnight BHUTNIGHT, অথবা সিম্পলি সার্চ করবেন ভূত নাইট লিখে। আবার বলছি, BHUT স্পেস দিয়ে NIGHT লিখে। আমাদের সঙ্গে SMS এর মাধ্যমে আপনি যোগাযোগ করতে পারবেন, আপনার ঘটনা শেয়ার করতে পারবেন এবং আমাদের স্টুডিওতে এসে সরাসরি আপনার অভিজ্ঞতা শেয়ার করতে পারবেন। এর জন্য যেটি করতে হবে, আপনাকে মোবাইলের রাইট মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে SFM, তারপরে আপনার নাম, আপনার লোকেশন এবং আপনার মোবাইল নাম্বারটি লিখে পাঠিয়ে দেবেন 296969 নম্বরে। আমাদের ভূত নাইট টিম আপনাদের সঙ্গে যোগাযোগ করবে। ধন্যবাদ আপনাদেরকে SMS করার জন্য। এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমাদের অনেক বন্ধুকেই কমেন্টসের মাধ্যমে ফেসবুক লাইভে যুক্ত আছেন। আশা করছি লাইভটি ভালো লাগছে। সেই সাথে অনুরোধ রইল শেয়ার করে দেওয়ার জন্য, যাতে আরও অধিক সংখ্যক বন্ধুদের কাছে পৌঁছে যায়। আমি দেখতে পাচ্ছি আমাদের সাথে যুক্ত আছেন পঞ্চগড় থেকে বিথি লিখেছেন, আপনাদের গল্পগুলি কিন্তু খুব ভয়ের, শুনতে খুব ভালো লাগে অবশ্য। আরও যুক্ত আছেন কুমিল্লা থেকে রাহাত লিখেছেন, প্রত্যেক শুক্রবার 12টা 1 মিনিটে অপেক্ষা করি ভূত নাইট শোনার জন্য। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ বন্ধু। SMS-ও যুক্ত আছেন অনেক বন্ধু। ধন্যবাদ আপনাদেরকে SMS করার জন্য, আমাদের সাথে থাকার জন্য। চলে যাচ্ছি পরের গল্পে। ভূত নাইট। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি মতিউর রহমান, একটা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করি। আমার জীবনে এমন একটি ঘটনা আছে যেটি ভৌতিক নাকি জানি না, কিন্তু আমি খুব ভয় পেয়েছিলাম। শুরু করি মূল ঘটনা। 2001 সালের ঘটনা। আমি তখন ক্লাস 5-এ পড়ি। তখন আমার খুব ভিসিআর বা সিনেমা দেখার শখ ছিল। তো যেখানে ভিসিআর আনতো সেখানে চলে যেতাম আমরা কয়েকজন বন্ধু মিলে। সেদিনও গেছি
আমাদের পাশের গ্রামে। রাত 9টা পর্যন্ত পড়াশোনা করে গেছি। আমি সবার সামনে গিয়ে বসেছি। সব বন্ধুদেরকে বলেছি, তোমরা যখন যাবে আমাকে ডেকে সাথে করে নিয়ে যেও। কিন্তু সিনেমা শেষে দেখি রাত আনুমানিক 2টা বাজে। আরও দেখি আমার সব বন্ধুরা আমাকে ফেলে চলে গেছে। শুধু আমার গ্রামের আমি একা আছি। এখন আমি যাব কেমন করে? মনে মনে ভয় পেতে থাকলাম। আমাকে যেতেই হবে বাড়িতে, কারণ সকালে যদি আমার বাবা আমাকে রুমে না পায় অনেক মারবে। সেই ভয়ে যেতে হবে। আল্লাহর নাম করে রওনা হলাম। কিছু দূর যেতেই একটা পুকুর দেখতে পেলাম। ওখানে একটা আম গাছ ছিল। সেই আম গাছে একজন ফাঁসি নিয়ে আত্মহত্যা করেছিল। আর পুকুরের চারপাশে ছিল বাঁশঝাড়। গভীর অন্ধকার। সেই পুকুরের পাশ দিয়ে যেতে হবে আমাকে। পুকুর থেকে সামান্য একটু দূরে আছি। ঠিক তখনই ওই আম গাছের দিকে আমার চোখ গেল। আর যা দেখতে পেলাম ভাই, তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। দেখি সেই মরা লাশ ঝুলে আছে আম গাছে। ভয়ে আমার দম বন্ধ হয়ে আসছে। কিন্তু কি করার, বাড়িতে যেতেই হবে, না হলে বাবা মারবে আমাকে, সেই ভয়। তাই চোখ বুঝে মাটির দিকে তাকিয়ে আস্তে আস্তে ওই জায়গা পার হলাম, খুব ভয়ে ভয়ে। কিছু দূর গিয়ে দিলাম একটা দৌড়। এক দৌড়ে আমার রুমে চলে আসলাম। রুমে এসে শুয়ে পড়লাম। শোয়ার কিছু সময় পরে ঘুমিয়ে গেলাম আমি। ঘুমিয়ে যাওয়ার কিছু সময় যেতে না যেতেই আমার রুমের দরজা খুলে কাঁথা বালির সাথে নিয়ে আমাদের গরুর ঘরে গিয়ে শুয়ে পড়লাম। এটা কিন্তু ভাইয়া আমার ঘুমের মধ্যে করেছি আমি। আমার কোনো সেন্স ছিল না তখন। গরুর ঘরে কিন্তু মশা থাকে, খুব বেশি মশা থাকে। তখন ঘুমের মধ্যে বলছি যে না, এখানে মশা বেশি, থাকা যাবে না। তাই আমি আবার আমার কাঁথা বালির সব নিয়ে রুমে চলে এলাম। রুমে আসার কিছুক্ষণ পরে আমার ঘুম ভেঙে যায়। তখন দেখি আমার রুমের দরজা খোলা আর আমার সারা শরীরে ময়লা। ঠিক তখনই আমার ওই যে সেই আম গাছের কথা মনে পড়ে গেল। তখন ভয়ে আমার দম বন্ধ হয়ে যাওয়ার দশা। কি করি? লাফ দিয়ে উঠে ঘরের দরজা বন্ধ করে দিয়ে কাঁথা মুড়ি দিয়ে শুয়ে থাকলাম। সারা রাত ঘুমাতে পারলাম না। খুব সকালে আমার মা গরু ঘর থেকে বের করে। ওই দিন গিয়ে দেখে গরুর ঘরের দরজা খুলে রেখেছে কে যেন। মা তো মনে মনে ভাবছে আজ আমার সব গরু চড়ে নিয়ে গেছে। কিন্তু না, গিয়ে দেখে সব গরু ঠিকই আছে। এসব দেখে মা একা একাই খুব বকাবকি করছেন। আমি উঠে গিয়ে মায়ের পিছন দিক দিয়ে মাকে সব খুলে বললাম। মা, আমার সাথে এমন এমন ঘটনা ঘটেছে। সাথে সাথে মা আমাকে দুধ দিয়ে গোসল করিয়ে ঘরে নিয়ে যায়। আমাকে বলল, তোমাকে শুধু গরুর ঘরের নিচে দেখে তুমি বেঁচে গেছো, না হলে আজ তুমি মারা যেতে। এটার আমার জীবনের একটা ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। আল্লাহ হাফেজ। এই ঘটনাটি পাঠিয়েছেন মতিউর রহমান। ধন্যবাদ আপনাকে আপনার ভৌতিক অভিজ্ঞতা ঘটনা পাঠানোর জন্য। প্রিয় শ্রোতা বন্ধু, আপনারাও চাইলে এই বন্ধুটির মতো আমাদের কাছে আপনার ভৌতিক অভিজ্ঞতা শেয়ার করতে পারেন ইমেইলে অথবা ফেসবুক ইনবক্সের মাধ্যমে। আমাদের ইমেল অ্যাড্রেস bhut964@gmail.com। আমি আবারও বলছি bhut964@gmail.com। আপনি ঘটনাটি লিখে অথবা ভয়েস রেকর্ড করে পাঠাতে পারবেন। আমাদের ফেসবুক পেজের অ্যাড্রেসটি হচ্ছে www.facebook.com/bhutnight BHUTNIGHT লিখে, অথবা সিম্পলি সার্চ করবেন ভূত নাইট লিখে। আবার বলছি BHUT_NIGHT লিখে। এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমাদের অনেক বন্ধুকে কমেন্টসের মাধ্যমে ফেসবুক লাইভে যুক্ত আছেন। আশা করছি এই লাইভটি শেয়ার করে দিবেন যাতে আরও অধিক সংখ্যক বন্ধুদের কাছে পৌঁছে যায়। SMS-ও যুক্ত আছেন অনেক বন্ধু, তারা স্টুডিওতে এসে সরাসরি অভিজ্ঞতা শেয়ার করতে চেয়েছেন। ধন্যবাদ আপনাদেরকে SMS করার জন্য, আমাদের সাথে থাকার জন্য। যারা সরাসরি স্টুডিওতে এসে অভিজ্ঞতা শেয়ার করতে চান তাদেরকে যেটি করতে হবে সেটি হচ্ছে আপনার মুঠোফোনের রাইট মেসেজ অপশনে গিয়ে SFM তারপর স্পেস দিয়ে আপনার নাম, তারপর স্পেস দিয়ে আপনার ঠিকানা, তারপর স্পেস দিয়ে আপনার মোবাইল নাম্বারটা লিখে পাঠিয়ে দিতে হবে 26969 নম্বরে। আমাদের ভূত নাইট টিম আপনাদের সাথে যোগাযোগ করবে।
আমরা একদম শোয়ের শেষের দিকে চলে এসেছি। ধন্যবাদ আজকে যারা গল্প পাঠিয়েছেন। বিদায় বেলায় বলতে চাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সতর্ক থাকবেন। হয়তো এই মুহূর্তেই আপনার সাথে ঘটতে পারে অলৌকিক কোনো ঘটনা। আল্লাহ হাফেজ।